inverters. So these are some of the applications of inverters. তো তোমাদের ভিএফডি পড়ে আসার কথা বা ভিএফডি ল্যাবে হয়তো পড়ে আসছো মেশিন ল্যাবে, সেটা হচ্ছে ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। সেটা সিনক্রোনাস মোটর বা এই টাইপের এসি মোটরের স্পিড কন্ট্রোল করতে পারে, ইন্ডাকশন মোটরের স্পিডও সামহাও কন্ট্রোল করতে পারে। সো ভিএফডি ড্রাইভ গুলোতে ইনভার্টার খুব বেশি ইউজ করা হয়। ইনভার্টার ইউজ করা হয় মিনস প্রথমে এসি টু ডিসি কনভার্ট করা হয়, সো ডিসি টু এসি আবার ব্যাক কনভার্সন করা হয় ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে। সো পাওয়ার সাপ্লাই নট অনলি এয়ারক্রাফট, যে কোনো জায়গায় পাওয়ার সাপ্লাইতেই ইনভার্টার ইউজ করা হয়ে থাকে অনেক ক্ষেত্রে। ইন্ডাকশন হিটিং, তারপর হচ্ছে ইউপিএস, তোমরা জানো অলরেডি, সেটা বেসিক্যালি একটা ইনভার্টার। আর একটা হচ্ছে এইচভিডিসি। সো এইচভিডিসি হচ্ছে তোমরা হয়তো জানো, তো আমাদের যে ভারত থেকে যে পাওয়ার লাইনটা আসছে সেটা হচ্ছে ডিসি পাওয়ার লাইন, এসি না, হাই ভোল্টেজ ডিসি লাইন। সো ওইটাকে আবার আমাদের ইউজেবল করার জন্য এসিতে কনভার্ট করতে হয় আর কি। সেজন্য ওই টাইপের হাই ভোল্টেজ ডিসি লাইন ট্রান্সমিশনও ইনভার্টার ইউজ করা হয়। তো এনিওয়ে, ইনভার্টার তো নিশ্চয়ই বুঝতে পেরেছো জিনিসটা কি, সেটা হচ্ছে ডিসি থেকে এসি কনভার্ট করবে। সো ফার উই হ্যাভ স্টাডিড এসি টু ডিসি কনভার্টার্স, এসি টু এসি কনভার্টার্স, ডিসি টু ডিসি কনভার্টার্স, and finally we are studying DC to AC converters. এটা কি কি টাইপের হতে পারে এখানে একটা আইডিয়া দেওয়া আছে। So some simple classifications are here: single phase and three phase inverters. So this is a single phase full bridge inverter circuit. This is called H bridge because this bridge is something similar to an H shape. So এখানে যদি আমরা একটা ডিসি সাপ্লাই কানেক্ট করে ফার্স্ট হাফ সাইকেলে মানে আমাদের যদি ফ্রিকোয়েন্সি 50 হার্জ হয় তাহলে টোটাল পিরিয়ড হচ্ছে 20 মিলি সেকেন্ড। সো আমরা যদি 10 মিলি সেকেন্ড বা হাফ পিরিয়ডে Q1 আর Q2 কে অন করতে পারি, আর দেন নেক্সট হাফ সাইকেল Q3 আর Q4 কে অন করতে পারি, তাহলে কি হবে একটু দেখি আমরা। যদি Q1 টু অন থাকে তাহলে কারেন্ট ফ্লো করবে লেফট টু রাইট, অ্যাজ দিস ইজ এ রেজিস্টিভ লোড। তো সেই জন্য আমরা একটা ভোল্টেজ পেলাম এবং সেই ভোল্টেজের ম্যাগনিটিউড হবে ভিএস, মানে আমরা যেই ভোল্টেজ ইনপুট দিব সেই ভোল্টেজটাই ম্যাগনিটিউড পাবো ম্যাক্সিমাম। তারপরে হাফ সাইকেলে যদি Q3 আর Q4 অন করি তাহলে দেন the direction of the current will change to right to left, so voltage will be changed accordingly. So in that case আমরা নেগেটিভ ভিএস পাবো। So this cycle will repeat, and this is indeed an AC waveform. Since it is a resistive load, there will be a similar wave shape for current. তোমরা হয়তো এই এফএফটির সাথে পরিচিত, ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম। সো এখানে কি করে, এফএফটিতে ফ্রিকোয়েন্সি কন্টেন্ট গুলো দেখায়। সো এখানে দেখে বোঝা যাচ্ছে এখানে খুব ফাস্ট ট্রানজিশন হচ্ছে। এখানে একটা বেস 50 হার্জ ফ্রিকোয়েন্সি আমরা পাবো, বাট এই ট্রানজিশন গুলো খুব ফাস্ট। ইউ অলরেডি নো স্কোয়ার ওয়েভে হারমোনিক কন্টেন্ট অনেক বেশি থাকবে কম্পেয়ার টু পিওর সাইন ওয়েভ। এখানে আমরা কোনো ইভেন হারমোনিক্স পাবো না, এখানে শুধু অড হারমোনিক্স গুলো প্রেজেন্ট থাকবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি এটা এফএফটি ম্যাথল্যাবে করা। সো এখানেও আসলে অড হারমোনিক্স গুলো আছে, ইভেন হারমোনিক্স গুলো নাই। এবং এখানে অ্যালংসাইড 50 হার্জ থার্ড হারমোনিক কম্পোনেন্ট আর ফিফথ হারমোনিক কম্পোনেন্ট মোটামুটি সিগনিফিকেন্ট, বাকিগুলো গ্র্যাজুয়ালি এক্সপোনেনশিয়ালি রিডিউস হয়ে আসছে। সো আমাদের এই টাইপের ওয়েভ কখনোই আমরা এসি হিসেবে এক্সপেক্ট করি না, কিন্তু এই টাইপের ওয়েভ জেনারেট করা ইজিয়ার। তারপরে এখানে কিছু নতুন এক্সপ্রেশন আছে, সেটা হচ্ছে হারমোনিক ফ্যাক্টর, সেটা হচ্ছে ভিএন বাই ভি1। ভি1টা হচ্ছে ফান্ডামেন্টাল কম্পোনেন্ট আর ভিএন হচ্ছে হারমোনিক কম্পোনেন্ট। তো এন মানে আমরা যা বসাবো তাই পাবো আর কি। 3 বসালে থার্ডটা পাবো, 5 বসালে ফিফথটা পাবো, 5 বসালে ফিফথটা পাবো। সো এখানে ইন্ডিভিজুয়াল হারমোনিক কন্টেন্ট গুলো বের করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে হারমোনিক ফ্যাক্টর। তো এখানে ইন্ডিভিজুয়াল হারমোনিক কন্টেন্ট যত বেশি থাকবে হারমোনিক ফ্যাক্টরের মানও তত বাড়বে। সো যদি সে ফর এক্সাম্পল আমার থার্ড হারমোনিক
বের করতে যাই তাহলে v3/v1, তাহলে থার্ড হারমোনিক কন্টেন্ট বেশি হলে এটার মানও বেড়ে যাবে। আর যদি কোনো হারমোনিক্স না থাকে তাহলে দিস উইল রিডিউস টু 0, এটা মান 0 আসবে। আচ্ছা, তারপর নেক্সট হচ্ছে টোটাল হারমোনিক ডিস্টরশন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্যারামিটার। আনলাইক হারমোনিক ফ্যাক্টর, এটা হচ্ছে টোটাল হারমোনিক ফ্যাক্টরটা নিয়ে আলোচনা করছে এখানে। তার মানে স্টিল দ্য v1 ইজ ইন দ্য ডিনোমিনেটর, আর উপরে আছে হচ্ছে vn তার সামেশন। তো এখানে শুধু একটা vn নিয়ে কাজ করেছিলাম ইন কেস অফ হারমোনিক ফ্যাক্টর, আর THG এর ক্ষেত্রে আমরা সবগুলো নিয়ে আসবো। তো সবগুলো বলতে কি, শুধু হারমোনিক গুলো, নট ফান্ডামেন্টাল। তার মানে কাউন্ট শুরু হবে 3, 5, 7 এগুলো। এখানে যদি 2 লেখা আছে, বাট আমরা জানি ইভেন্ট গুলো আসবে না। তো এটাকে যদি আমরা ম্যাথে বসাই, দেখো এখানে 3, 5, 7 এভাবে কাউন্ট হচ্ছে। তাহলে এটা একটা গ্লিমস এখানে আছে। সো আমরা 3, 5, 7 এ পর্যন্ত বসালে আমরা অ্যাপ্রক্সিমেট একটা পাবো, কারণ এরপরে গ্র্যাজুয়ালি কমে যাবে। সো আমরা চাইলে 9 পর্যন্ত নিতে পারি, বাট আমাদের রেজাল্ট খুব একটা চেঞ্জ আসবে না। আচ্ছা, তারপর সেটাকে যদি v1 দিয়ে ভাগ দিয়ে দিই, টিএসডি মান পেয়ে যাচ্ছে। তাহলে টিএসডিটা কি জিনিস? টিএসডিটা হচ্ছে যত হারমোনিক কন্টেন্ট বেশি থাকবে তত টিএসডি মান বেশি থাকবে। যদি কোনো হারমোনিক্স না থাকে তাহলে টিএসডি মান আসবে 0। তো টিএসডি মান যত বাড়বে তার মানে সেটা তত ওয়ার্স। তো আমরা যদি ম্যাথল্যাব সিমুলেশন থেকে দেখতে পাই টিএসডি মান অ্যারাউন্ড 48 সামথিং। তারপরে হারমোনিক কমানোর আরেকটা ওয়ে হচ্ছে সেটা পালস উইথ কমানো। কিভাবে? আমরা যদি ফার্স্ট এক্সাম্পলটা দেখি, এই ফার্স্ট এক্সাম্পলে যেটা আছে সেটা হচ্ছে পিওর স্কোয়ার ওয়েভ। এখানে হারমোনিক কন্টেন্ট অনেক বেশি। তো আমরা যদি এই টাইপের ওয়েভ ফর্ম ইন্ট্রোডিউস করতে পারি ইনস্টেড অফ স্কোয়ার ওয়েভ, তাহলে দেখা যাচ্ছে হারমোনিক কন্টেন্ট কমে আসছে। 48 এর জায়গায় চলে আসছে 30। সো এটা কেন হচ্ছে? এটা আমরা অ্যাপেন্ডিক্স সি তে এই টাইপের একটা এক্সপ্রেশন পাবো। সো আমরা যদি v3 কমাতে চাই, সে ফর এক্সাম্পল এখানে দেখা যাচ্ছে থার্ড হারমোনিক্সটা অলমোস্ট 0 হয়ে যাচ্ছে অ্যাজ কম্পেয়ার টু এই ডায়াগ্রামে। এখানে থার্ড হারমোনিক অনেক বেশি, অন্যগুলো মোটামুটি আগের মতোই আছে, কিন্তু এখানে থার্ড হারমোনিকটা অনেকটা রিডিউস হয়ে যাচ্ছে। তাহলে এই মানটাকে আমাদের 0 করতে হবে, তাহলে এই পোর্শনটার মানও 0 আসবে। তো এই পোর্শনটা 0 আসা মানে হচ্ছে ডেল্টা মান আসবে 120 ডিগ্রি। তো আমরা যদি এই পালসের উইথটাকে 120 ডিগ্রিতে ফিক্স করতে পারি, তাহলে এখানে আমাদের থার্ড হারমোনিক্সটা কমে যাবে। সো এটা কেন হচ্ছে একটা এক্সপ্লেনেশন দেওয়া যেতে পারে। এখানে একটা পিওর সাইন ওয়েভ, একটা পিওর স্কোয়ার ওয়েভ, আর একটা মডিফাইড সাইন ওয়েভ। মডিফাইড সাইন ওয়েভ মিন্স মডিফাইড স্কোয়ার ওয়েভ। এই মডিফাইড স্কোয়ার ওয়েভ অর ভ্যারিয়েবল উইথ স্কোয়ার ওয়েভটাকে মডিফাইড সাইন ওয়েভ বলে, যদিও এটা স্কোয়ার ওয়েভ, বাট এটা নাম হচ্ছে মডিফাইড সাইন ওয়েভ। কেন মডিফাইড সাইন ওয়েভ? কারণ এই স্কোয়ার ওয়েভের এরিয়া আর এই সাইন ওয়েভের এরিয়া যদি আমরা কম্পেয়ার করি, যদি ম্যাগনিটিউড সেম হয়, সাইন ওয়েভের এরিয়া হচ্ছে মাচ লোয়ার কম্পেয়ার টু দিস ফুল স্কোয়ার ওয়েভ। সো এই বাকি এক্সট্রা যে এনার্জির পোর্শনটা বা এই এরিয়াগুলো, এগুলো লস হিসেবে অথবা হারমোনিক্স হিসেবে আসবে। কিন্তু আমরা যদি এই এরিয়াটাকে রিডিউস করতে পারি বাই রিডিউসিং দিস পালস উইথ, তো সেই ক্ষেত্রে এখানে দেখে বোঝা যাচ্ছে এই স্কোয়ার ওয়েভের এরিয়া আর এই কমপ্লিট সাইন ওয়েভের এরিয়া অনেকটা সিমিলার। কারণ এই অংশ আর এই অংশগুলো যদি অ্যানালাইসিস করি, এগুলো মোটামুটি ইকুয়াল। তাহলে এগুলো যদি কাটাকাটি যায় তাহলে বোঝা যাচ্ছে মোটামুটি ইকুয়াল একটা এরিয়া পাবো। সো ইন টার্মস অফ এনার্জি ফুটপ্রিন্ট, এই মডিফাইড সাইন ওয়েভ অথবা ভ্যারিয়েবল উইথ সাইন ওয়েভ বা ভ্যারিয়েবল উইথ স্কোয়ার ওয়েভ আর হচ্ছে এই সাইন ওয়েভের এরিয়ার মান মোটামুটি সমান। সো এরিয়া যেহেতু সমান, হারমোনিক কন্টেন্ট এখানে ন্যাচারালি কমে আসবে। কিন্তু এগুলোর হারমোনিক কন্টেন্ট অনেক বেশি, 30% ইজ ওয়ে টু মাচ। যেখানে একটা পিওর সাইন ওয়েভের হারমোনিক কন্টেন্ট আসবে 0%। তো 30% কম্পেয়ার টু আমাদের প্রিভিয়াস 48%, দিস 30% ইজ মাচ লোয়ার। কিন্তু আমরা যদি এর থেকে ভালো রেজাল্ট পেতে চাই,
আমাদের এসপিডব্লিউএম অ্যাপ্লাই করতে হবে, আর সাইনোসয়েডাল পালস উইথ মডুলেশন টেকনিক। তো পিডব্লিউএম সিগন্যালের সাথে তোমার পরিচিত, সেটা হচ্ছে সিগন্যালের ফ্রিকোয়েন্সি বা অ্যামপ্লিটিউড চেঞ্জ করা হয় না, জাস্ট সেটা পালসের ডিউরেশন চেঞ্জ করে তার ভোল্টেজের মান চেঞ্জ করা হয়। সো এটা অনেকটা বাক কনভার্টারের মতো। বাক কনভার্টার আমরা দেখে আসছিলাম ডিউটি সাইকেল চেঞ্জের সাথে সাথে তার ভোল্টেজ চেঞ্জ হচ্ছিল। তো ডিউটি সাইকেল যখন বেশি তখন ভোল্টেজের মান বেশি। এখানে দেখে বোঝা যাচ্ছে ডিউটি সাইকেলের মান কম, তো এখানে ভোল্টেজের মান লোয়ার হবে। সো এই টাইপের এসপিডব্লিউএম সিগন্যাল জেনারেট করা খুব সহজ। আমরা একটা সাইন ওয়েভ আর যদি একটা ট্রায়াঙ্গুলার ওয়েভকে একটা কম্পারেটর দিয়ে কম্পেয়ার করাই, তাহলে আমরা এরকম একটা এসপিডব্লিউএম সিগন্যাল পাবো। আর আমরা যদি এই টাইপের এসপিডব্লিউএম সিগন্যালকে এই টাইপের সার্কিট দিয়ে অপারেট করাতে চাই, তাহলে আমরা একই সাথে Q1 আর Q4 কে অন রাখতে পারবো না, কারণ there will be a massive short circuit। যদি Q1 আর Q4 একই সাথে অন হয় অথবা Q3 আর 2 একই সাথে অন হয়, তাহলে এই পুরা সোর্স ভোল্টেজটা শর্ট সার্কিট হয়ে যাবে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যখন Q1 অন তখন অবশ্যই যেন Q4 অফ থাকে। তো সেটা অ্যাচিভ করার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে একটা ইনভার্টার কানেক্ট করে দেওয়া। তাহলে Q1 Q2 কে যেই স্ট্রিমে আমরা কানেক্ট করব, Q4 আর Q3 তার ইনভার্টার স্ট্রিমে কানেক্টেড হবে। তাহলে কখনোই দুইটা একই সাথে অন হবে না। এটা এনশিওর করার জন্য এই দুইটা পালসের মাঝখানে অ্যাডিশনালি একটা টাইম ডিলে প্রোভাইড করা হয়, যেটাকে বলা হয় ডেড টাইম। সো এই টাইপের ওয়েভফর্ম যদি আমরা কোনো একটা আরএল অথবা আরএলসি সার্কিটে দেই, তাহলে আমরা অ্যাকর্ডিংলি আউটপুট পাবো। তাহলে এখানে এসপিডব্লিউএমটা আবার একটু ডিসকাস করি। সেটা হচ্ছে সাইন ওয়েভের ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের 50 হার্টজ ফ্রিকোয়েন্সি, আর ট্রায়াঙ্গুলার ওয়েভটা হচ্ছে ক্যারিয়ার ওয়েভ, সেটা ফ্রিকোয়েন্সি যত বেশি হবে তত ভালো। এখানে 1 কিলো হার্টজ নিয়ে ডেমনস্ট্রেট করা হয়েছে। তো কি হচ্ছে এখানে, যখন সাইন ওয়েভটা ট্রায়াঙ্গুলার ওয়েভের চেয়ে বড় তখন আমরা আউটপুট হাই পাচ্ছি। তো এখানে হাই পাচ্ছি, এখানে আমরা হাই পাবো। তো এখানে আমরা সাইন ওয়েভটা খুব কম সময়ের জন্য ট্রায়াঙ্গুলার ওয়েভের চেয়ে বড়, তো এখানে আমরা খুব কম সময়ের জন্য একটা পালস পাবো। তো এইভাবে পালসের উইডটা মডুলেট হতে থাকবে, একই সাইকেলে পালসের উইডটা গ্র্যাজুয়ালি চেঞ্জ হতে থাকবে। এটা ছিল বাইডিরেকশনাল এসপিডব্লিউএম। এটাকে যদি আমরা আরেকটু লজিক গেট দিয়ে আরেকটু মডিফাই করি, তাহলে আমরা এই টাইপের ইউনিডিরেকশনাল এসপিডব্লিউএম সিগন্যাল পাবো। কারণ তোমরা যদি মনে থাকে তোমাদের, দেখো সেকেন্ড হাফ সাইকেলে Q1 আর Q2 অন হওয়ার দরকার নেই, কিন্তু এই টাইপের বাইডিরেকশনাল ওয়েভফর্মে আমাদের সেকেন্ড হাফ সাইকেলে সেটা অন থাকে। এটা হচ্ছে একটা ওয়েস্টেজ। তো এটাকে ইমপ্রুভ করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা লজিক গেট দিয়ে সেকেন্ড হাফ সাইকেলে Q1 Q2 কে অফ করে দিতে পারি, আর ফার্স্ট হাফ সাইকেলে Q3 Q4 কে অফ করে দিতে পারি। তো সেটা আমরা ইউনিডিরেকশনাল একটা এসপিডব্লিউএম সিগন্যাল জেনারেট করতে পারবো। তো সেই ক্ষেত্রে ওভারল্যাপিং হওয়ার চান্স বা শর্ট সার্কিট হওয়ার চান্স অনেক কমে যাবে, আর এটার হারমোনিক সিগনেচার অনেক ইমপ্রুভ হয়ে যায়, স্পেশালি লোয়ার ফ্রিকোয়েন্সিতে। তাহলে এটাকে যদি আমরা একটা রেজিস্টিভ লোড দিয়ে পাস করাই, যেহেতু দিজ আর মসফেটস অর বিজেটি, আমরা এটা পালসের ওয়েভফর্মটা যা রাখবো কারেন্টও সেই হিসাবে পাস করবে। তার মানে আমরা যখন অন রাখবো তখন কারেন্ট পাস করবে, যখন অফ থাকবে তখন কারেন্ট পাস করবে না, অফ হয়ে যাবে। সো আমরা একটা পিডব্লিউএম সিগন্যালই আউটপুট হিসেবে পাবো। সিন্স দিস ইজ এ রেজিস্টিভ লোড, আমরা একটা ভোল্টেজ আর কারেন্টের ওয়েভফর্ম সিমিলার পাবো। এই কারেন্টের ওয়েভফর্মটাকে যদি আমরা এফএফটি করি, তাহলে দেখা যাচ্ছে এটা টিএসডি মান অনেক বেশি compared to our previous 48%। এই টিএসডি মানটা অনেক বেশি, or this type of resistive load is not very practical in SPWM signal। আচ্ছা, তাহলে আমরা যদি
রেজিস্টিভ লোডটাকে চেঞ্জ করে একটা আর এল লোড কানেক্ট করি, আর কারেন্টের ওয়েভ ফর্মটা তাহলে এরকম হয়ে যাবে। কারণ আমরা জানি ইন্ডাক্টর কারেন্টকে স্টোর করার চেষ্টা করবে। এই অংশগুলোতে পালসের উইথ কম, সো স্টোর করে কারেন্ট আবার কমে যাবে, কিন্তু এই অংশগুলোতে পালসের উইথ বেশি হওয়াতে কারেন্ট স্টোর করে রাখতে পারবে বেশিক্ষণ। সো এটা অনেকটা সাইন ওয়েভের মতো চলে আসছে। সো এটা যদি আমরা টিএসডি মান দেখি, এটা টিএসডি কম্পেয়ার টু আওয়ার প্রিভিয়াস রেজিস্টিভ লোড, টিএসডি মান কিছুটা কম। আর হারমোনিক কন্টেন্ট গুলো দেখে বোঝা যাচ্ছে যে হারমোনিকের মানও কমছে। আচ্ছা, আমরা যদি এটা ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করি আমরা আরো বেটার রেজাল্ট পাবো। সো দিস ইজ ফর 1 কিলোহার্টজ ক্যারিয়ার ওয়েভ। আমরা যদি ক্যারিয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সি 5 কিলোহার্টজ করি তাহলে দেখা যাচ্ছে আউটপুট কারেন্টটা অনেকটা সাইন ওয়েভের শেপ নিয়ে নিয়েছে, এবং দিস টিএসডি ইজ মাচ লোয়ার, 12%। সো আমরা লোড চেঞ্জ না করে শুধুমাত্র ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করেও এই টিএসডি মান চেঞ্জ করতে পারবো। তো আমরা যদি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে ফার্দার চেঞ্জ আনি, 15 কিলোহার্টজ ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির জন্য আমাদের টিএসডি মান চলে আসছে অ্যারাউন্ড 4%। সো 4% টিএসডি তে দেখে বোঝা যাচ্ছে এটা হারমোনিক কন্টেন্ট অনেক কম। থার্ড হারমোনিক কন্টেন্ট খুব সামান্য আছে কম্পেয়ার টু আওয়ার 1 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সি। সো এটা 15 কিলোহার্টজ, এটা মোটামুটি সাইন ওয়েভের মতোই হয়ে যাচ্ছে। প্র্যাকটিক্যাল অপারেশনে 15 কিলোহার্টজ এর উপরে যাওয়া হয় না, কারণ তখন সুইচিং লস চলে আসে। তো যত ফাস্ট সুইচ করব এই মসফেট গুলো তত সুইচিং লস বাড়বে, অথবা বিজেটি যাই বলি না কেন সেগুলো সুইচিং লস বাড়বে। এক্ষেত্রে সাধারণত আইজিবিটি ইউজ করা হয়। ইনভার্টারে আইজিবিটি হচ্ছে বেশ কমন একটা সুইচ। একসময় মসফেট বা বিজেটি ইউজ করা হতো, কিন্তু আমরা জানি আইজিবিটি হাই পাওয়ার অ্যাপ্লিকেশনে যেহেতু আইজিবিটি বেটার, সেহেতু ইনভার্টারে বেশিরভাগ ক্ষেত্রে আইজিবিটি ইউজ করা হয়। সো আইজিবিটির অন অফ ক্যারেক্টারিস্টিক অনেকটা মসফেটের মতো। কিন্তু যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা খুব হাই ফ্রিকোয়েন্সি দিতে পারবো না, সেক্ষেত্রে আমাদের সুইচিং লসটা বেড়ে যাবে। আমরা যেটা করতে পারি, মডিফাইড সাইনোসয়েডাল পালস উইথ মডুলেশন ইউজ করতে পারি। এই ক্ষেত্রে মাঝখানের পোর্শনটা যদি আমরা একটু খেয়াল করি, দেখো এখানে মোস্টলি এটা অন অবস্থায় আছে, মাঝে মধ্যে অফ হচ্ছে। সো এটার ডিউটি সাইকেল এখানে অনেক বেশি, ক্লোজ টু 100%। সো আমরা যদি এই পোর্শনটাতে একদম সুইচিং না করে একটা নির্দিষ্ট সময় জুড়ে এটাকে অন রাখতে পারি, তাহলে এটা সুইচিং ফ্রিকোয়েন্সি আর সুইচিং লস অনেকটা কমে আসবে। তো সেটা হচ্ছে মডিফাইড এসপিডব্লিউএম। দ্য পারপাস অফ দ্য ফিডব্যাক ডায়োডস, এখানে যেখানে ইন্ডাকটিভ লোড আছে বা ক্যাপাসিটিভ লোড আছে, এখানে একটা রিঅ্যাক্টিভ লোডের ক্ষেত্রে ফিডব্যাক ডায়োডটা ইউজ করা হয়। সো হোয়াট ইজ দ্য পারপাস অফ দিস ফিডব্যাক ডায়োড? টু কন্টিনিউ দ্য কারেন্ট ফ্লো ডিউ টু দিস হেভি ইন্ডাকটেন্স। কারণ আমরা এখানে বলতে পারছি যে যখন সুইচ গুলো অফ তখন কারেন্ট ফ্লো করার কোনো অপশন নেই, এবং এখানে যেহেতু আমরা ফাস্ট সুইচিং করছি, যেহেতু ফাস্ট সুইচিং এর কারণে ইন্ডাক্টরের অ্যাক্রসে একটা হাই ভোল্টেজ তৈরি হতে পারে। আমরা প্রিভিয়াস চ্যাপ্টারে দেখে আসছিলাম হাই ডিআই বাই ডিটির জন্য ইন্ডাক্টর অ্যাক্রসে হাই ভোল্টেজ তৈরি হচ্ছিল। সো টু অ্যাভয়েড দিস আমরা এখানে এই ফিডব্যাক ডায়োডটা ইউজ করতে পারি। এটা অনেকটা ফ্রি হুইলিং ডায়োডের মতো কাজ করবে, কিন্তু এটা যেহেতু সোর্সে এনার্জি প্রোভাইড করছে সেহেতু এটাকে আমরা ফিডব্যাক ডায়োড বলবো। সো আমরা যদি এখানে একটু দেখি, সে ফর এক্সাম্পল আমরা Q1 আর Q2 যদি অন রাখি, তাহলে কারেন্ট ফ্লো করবে হচ্ছে এই ডিরেকশনে। কিন্তু Q1 আর Q2 অফ করে দেওয়ার সাথে সাথে কারেন্টটা অফ হয়ে যাচ্ছে না, কারেন্টটা তখন কন্টিনিউ করবে D3 আর D4 দিয়ে, এবং কারেন্টটা সোর্সে চলে যাবে। সো সেই জন্য এটাকে ফিডব্যাক ডায়োড বলা হয়। আমরা ফিল্টার ইউজ করে হারমোনিক রিডিউস করতে পারি। তো ফিল্টার বিভিন্ন রকম হতে পারে, ক্যাপাসিটিভ ফিল্টার, ইন্ডাকটিভ ফিল্টার বা সিএলসি ফিল্টার ইউজ করে আমরা এই টাইপের কাজগুলো ইফেক্টিভলি করতে পারবো। আর এসপিডব্লিউ আমরা অলরেডি ফিল্টার ইউজ করে আসছি আর এল লোড।
সো এই টাইপের ফিল্টার যে কোনো টাইপের রিঅ্যাক্টিভ লোডে ইউজ করা সম্ভব। This is the experimental setup for SPWM inverter. This is the SPWM controller block, which is shown right here. In this block, there is a sine wave generator, which can generate a sinusoidal wave depending on this reference signal. This reference signal is used to control the frequency of this sine wave. There is also a triangular wave carrier signal generator, which can generate as high as 15 kilohertz. It also can generate 1 kilohertz and 5 kilohertz carrier triangular signal. This sine wave and this triangular wave is then passed through a comparator block, and an SPWM signal is generated at the output of this comparator block. So this is the sine wave, this is the triangular wave, and this blue waveform is the generated SPWM signal. This SPWM signal is then logically inverted using this NOT gate. So if we zoom in, we will see the generated SPWM signal along with its logically inverted signal. So if we further zoom in, you can see the dead time, which is the delay between these two sets of transistors to be operated. Dead time is necessary to prevent unintentional short circuit. We cannot turn off a transistor instantly. It takes a while to turn it off. That's why dead time is necessary to prevent unintentional short circuit between these two transistors. Now if we get back to our previous diagram, the SPWM signal is signaling these two transistors, and the inverted signal is signaling these two transistors. Now if we look at the output of this inverter is connected to an RL load through a current sensor. This current sensor measures the wave shape of the current. As our load is inductive load, we are interested in the current waveform. If this was a capacitive load, we would be interested in the voltage waveform. For a resistive load, the voltage and current waveform will be similar. So now, if we set this carrier wave to 1 kilohertz and this sine wave to 50 hertz, then we will have a current waveform like this, which is similar to our simulated waveform. We can perform the FFT straight from the oscilloscope, and here is a measurement of THD as well. So for 1 kilohertz carrier frequency, the value of THD is relatively high, and the current waveform is not very smooth. If we adjust our carrier wave to 5 kilohertz, then we will have a much smoother waveform. For 15 kilohertz, the output will be even smoother. The DC input power supply for this IGBT drive set is provided from this block. So this block is nothing but a three-phase rectifier or three-phase AC to DC converter. So in this case,
the AC waveform is converted to DC. This DC waveform is then converted back to a single phase AC. So this scheme is somewhat similar to an online UPS. So this ends our lectures on inverters.